কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ক্লাসে। আমরা এতদিন ধরে চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করেছি। এটা করার পরে মানে চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক যখন আপনি শেষ করবেন তারপরেই আপনার কাজ হচ্ছে যে বিগত বছর বা বিগত সালগুলোতে কি ধরনের প্রশ্ন আসছে সেইগুলোকে একবার দেখে নাও। সেই কাজটাই আমরা এই ক্লাসের মধ্যে করব। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট ডাব্লিউবি টেটের খুব একটা বেশি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা পাবেন না, 3টে কি 4টে আপনারা পাবেন। ঠিক আছে, তো 3টে 4টে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো আমাদের হবে না। তাহলে এই টাইপের যে পরীক্ষা সেটা হচ্ছে সি টেট, সেন্ট্রাল টেট। ঠিক আছে, তো সেই সেন্ট্রাল টেটের যে প্রশ্নগুলো এসছে বিশেষ করে অঙ্কের, আমার এটা অঙ্কেরই ক্লাস, যে অঙ্কের প্রশ্ন যেগুলো এসছে সেই প্রশ্নগুলোকে আজকে আমরা থ্রু আউট দেখবো। ঠিক আছে, একদম কি টাইপের কোশ্চেন আসছে, সেটাকে কিভাবে সলভ করতে হয় এবং তার আশপাশে কি ধরনের কোশ্চেন আসতে পারে, এই সমস্তটাই কিছু আপনার সঙ্গে আজকে আমরা শেয়ার করব, যাতে করে আপনার প্রস্তুতিটা একদম সেই লেভেলের হয়। ঠিক আছে, তো চলুন শুরু করি আজকের ক্লাস। আমাদের ম্যাথামেটিক্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন বা সলভ। কোন কোশ্চেনটাকে আমরা সলভ করব? আমরা সি টেট 2022 অর্থাৎ 2022 সালে যে প্রশ্নটা হয়েছিল সি টেটের, সেই প্রশ্নের মধ্যে 15খানা আমাদের অঙ্ক ছিল, ডিরেক্ট অঙ্ক। সেই ডিরেক্ট 15টা অঙ্ককে আজকে আমরা সলভ করব। অ্যাকচুয়ালি অঙ্কের মধ্যে আমাদের 30টা প্রশ্ন থাকে। প্রথম 15টা প্রশ্ন থাকে আমাদের অঙ্ক থেকে, যেটাকে ম্যাথামেটিক্স বলি আমরা। আর নেক্সট 15টা কোশ্চেন থাকে আমাদের অঙ্কের প্রশিক্ষণের ওপর, বা আমরা যে অঙ্কের পেডাগজি যেটাকে বলি সেখান থেকে থাকে। ঠিক আছে, তো প্রথম 15টা কোশ্চেন আজকে আমরা সলভ করব। ঠিক আছে, প্রথম যে প্রশ্নটা এখানে দিয়েছে, একবার প্রশ্নটাকে ভালো করে পড়ুন, দেখবেন নিজেরাই অনেকটাই সলভ করতে পারবেন। বলছে একটি স্কুলে মোট 96 জন শিক্ষক আছে। কজন আছেন? 96 জন মাস্টার আছে, যাদের মধ্যে 3/8 অংশ, 3/8 অংশ উচ্চ বিদ্যালয়ে শ্রেণীতে পড়ান। যদি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের 2/9 অংশ গণিতের শিক্ষক হন, তাহলে কতজন শিক্ষক এমন আছেন যারা গণিত পড়ান না কিন্তু উচ্চ বিদ্যালয়ে পড়ান? এমন কতগুলো শিক্ষক আছে সেটা জিজ্ঞেস করেছে। এই প্রশ্নটাকে আমাকে সলভ করতে হবে। প্রথম কথা ভাবুন যে এখানে এই স্কুলটাতে কতজন শিক্ষক রয়েছে। আপনি বলবেন যে স্যার 96 জন শিক্ষক রয়েছে। আচ্ছা, একদম ঠিক, 96 জন শিক্ষক রয়েছে। সেই 96 জন শিক্ষকের মধ্যে 3/8 অংশ উচ্চ বিদ্যালয় বা উচ্চ ক্লাসগুলোতে পড়ান। ঠিক আছে, উচ্চ শ্রেণীতে পড়ান। তাহলে আমি যদি এর সঙ্গে 3/8 কে গুণ করি, তাহলে আমার কতজন উচ্চ বিদ্যালয়ে পড়ান সেটা বেরিয়ে যাবে। তো গুণ করে দিই এখানে। আমি যেটাকে কাটি 8 দিয়ে, তাহলে 8 একে 8, 8 দুগুণে 16, 3 বারং আপনার হচ্ছে 36। তাহলে এই 36 জন শিক্ষক যিনি উচ্চ শ্রেণীতে পড়ান। এখানে বলেছে এই 36 জনের মধ্যে 2/9 অংশ অঙ্ক করার। ঠিক আছে, তাহলে 36 জনের মধ্যে 2/9 অংশ আপনার ম্যাথামেটিক্স পড়ার। ঠিক, তাহলে আমি এটাকে কাটি, তাহলে 4 নাম 36, 4 দুগুণে 8 জন অঙ্কের মাস্টারমশাই রয়েছে। ঠিক, আমাকে বলেছে কতজন অঙ্ক পড়ান না, তাহলে আমাকে পড়ায় না এমন কতজন বের করতে হবে। তাহলে টোটাল ছিল আমার 36 জন যারা কিনা উচ্চ শ্রেণীতে পড়াতো, তাদের মধ্যে অঙ্ক পড়ান 8 জন। তাহলে অঙ্ক পড়ান না কতজন? না -8, মানে 28 জন। তাহলে এই 28 জন উচ্চ শ্রেণীর শিক্ষক রয়েছেন যারা কিনা অঙ্ক পড়ান না, অন্য সাবজেক্টগুলো পড়ান। তাহলে অপশন সি হবে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বিষয়টাকে বোঝাতে পেরেছি। ঠিক আছে, এই অঙ্কগুলো এই কারণে বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, অঙ্ক কিন্তু সবাই করতে পারবে, কিন্তু আমরা যেটা বারবার ভুল করব সেটা হচ্ছে আমরা এই না কথাটাকে না দেখতেই পাবো না। যার জন্য কি হবে, আমরা এই 8 জন উত্তর করে দিয়ে চলে আসবো, যদি এখানে অপশানে 8 জন নেই, কিন্তু এটা দিতে পারে। ঠিক আছে, তাই প্রথম আমাদের টেট পরীক্ষায় প্রশ্ন খুবই সহজ থাকবে, কিন্তু আমাদের প্রথম যেটা টার্গেট সেটা হচ্ছে প্রতিটা জিনিসকে খুঁটিয়ে ভালো করে বুঝে নিয়ে
জিনিসগুলোকে করা, কারণ বিষয়গুলো খুবই সোজা। ঠিক আছে, যাচ্ছি নেক্সট প্রশ্ন। একদম সহজ একটা প্রশ্ন আমাকে দিয়েছিল 2022 সালে, আমাকে এটা সরল করতে বলেছে। ঠিক আছে, তো এই সরলটা কি বলেছে, আমাকে বলেছে 1/2 মাইনাস, আপনাকে এখানে দিয়েছে 2/3 মাইনাস 4/5, এইটাকে আমাকে সলভ করতে বলেছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই পুরো ক্লাসের মধ্যে না আমি অ্যাকচুয়ালি খুবই ছোট আপনাদের থেকে, বা বয়সে ছোট হতেই পারি, ঠিক আছে, বা আমার থেকেও ছোট কেউ থাকতে পারেন। ঠিক আছে, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে আপনারা কিন্তু সবাই আমার থেকে বড়। আমি এখানে অ্যাকচুয়ালি আপনাদের অঙ্ক শেখাচ্ছি না, আমি এটা দেখাচ্ছি যে আমরা কোথায় কোথায় ভুল করতে পারি, সেই জায়গাগুলোকে আমরা এড়িয়ে চলবো। ঠিক আছে, তো কোশ্চেনটা খুবই সহজ, খুবই সহজ। এটাকে আমরা কিভাবে সলভ করব না স্যার, আমরা বদমাস নিয়ম অনুযায়ী জানি 1/2 লিখবো, আমরা মাইনাস দেবো, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব। তো যখনই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা আগে করতে যাব, এই দুটো জিনিস আমরা লসাগু করব। তো এটা করলে কত হবে 15, আর এর সঙ্গে এটাকে গুণ করলে হবে আমার 10, আর এর সঙ্গে এটা গুণ করলে হবে আমার 12। আমরা ভুলটা এখানেই করব, কোথায় বলুন তো, যে আমরা তাড়াহুড়োতে এবং প্রেসারে, পরীক্ষা দেওয়াতে একটা প্রেসার থাকে, সেটা আমাদের স্টুডেন্টরা বেশি উপভোগ করতে পারে। ঠিক আছে, তো আমরাও মাঝে মাঝে করি। ঠিক আছে, আমরা যেটা ভুলটা করব সেটা হচ্ছে 1/2 মাইনাস দেবো আমরা, দিয়ে এখানে 10 এবং 12 ডিফারেন্সকে আমরা 2 লিখে দিয়ে চলে আসবো, অর্থাৎ আমরা এখানে কত লিখবো 2/15, যেটা আমরা ভুল করব। এখানে 10 থেকে -12 বিয়োগ করতে হবে, 10 বিয়োগ -12, এখানে বড়টা হচ্ছে 12, ছোট হচ্ছে 10, এবং বড় সংখ্যাটার আগে বিয়োগ আছে, তার মানে আমার এখানে -2 হবে। শুধু 2 লিখলে কিন্তু স্যার আমাদের ভুল হবে। ঠিক আছে, এবারে কি করব আমরা, 1/2 আর দুটো মাইনাসকে গুণ করলে আমরা পাই হচ্ছে প্লাস 2/15। এখন 2 আর 15 লসাগু কত না 30, ঠিক, 30 লসাগু, 15কে 15 প্লাস এটা 4, তাহলে আমার কত হলো 19/30। তাহলে এই হচ্ছে আমার সলিউশন, 19/30, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি আমরা ভুলটা কোথায় গিয়ে করি বারবার। আমরা এই জায়গাটা কোনো সময় ভুল করব না, এটা মনে থাকবে, বাকি অঙ্কটা আপনারাও পারবেন। ঠিক আছে, যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 নম্বর কোশ্চেন। এখানে বলছে যে 4782 একটা সংখ্যা আমাকে দিয়েছে, 4782, এবং এখানে দিয়েছে 32160 আর একটা সংখ্যা দিয়েছে, দিয়ে বলছে এখানে 7-এর স্থানীয় মানের মধ্যে পার্থক্য কত, এটা জিজ্ঞেস করেছে। অ্যাকচুয়ালি একটা সংখ্যা, ঠিক আছে, ধরুন আমি একটা সংখ্যা এখানে লিখছি 1 2 3 4, অর্থাৎ 1234 একটা সংখ্যা আমি লিখেছি। এখানে এই সংখ্যাটার মধ্যে আমার ডিজিট আছে 4টে, কি কি, 1 2 3 এবং 4। এই 4টে ডিজিটের না দুটো করে ভ্যালু রয়েছে, একটাকে বলা হয় প্লেস ভ্যালু, একটাকে বলা হয় ফেস ভ্যালু। ঠিক আছে, ফেস ভ্যালু মানে কি, বা মুখ্য মান, সেটা হচ্ছে ডিজিটগুলো যেমন দেখতে ঠিক সেটাই। তাহলে আমি যদি বলি ফেস ভ্যালু বা মুখ্য মান, তাহলে 1 এর ফেস ভ্যালু 1, 2 এর ফেস ভ্যালু 2, 3 এর ফেস ভ্যালু 3, 4 এর ফেস ভ্যালু 4, এগুলো ফেস ভ্যালু। প্রত্যেকটা ডিজিটের ফেস ভ্যালু সেই ডিজিটটাই হয়। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু মানে কি, এই ডিজিটটা ওই সংখ্যার মধ্যে কোথায় আছে, এই ডিজিটটার অ্যাড্রেসটা কোথায়, এর ঠিকানাটা কোথায়, সেটাই হবে এই ডিজিটগুলোর প্লেস ভ্যালু। ঠিক, তো এখানে আমি দেখতে পাচ্ছি এই সংখ্যাটার মধ্যে 1 রয়েছে হাজারের ঘরে, তাহলে 1-এর প্লেস ভ্যালু কত হবে না 1000। ঠিক, এই সংখ্যাটার মধ্যে 2 কোথায় রয়েছে না শতকের ঘরে, তাহলে 2-এর প্লেস ভ্যালু হবে আপনার 200। 3 কোথায় রয়েছে এই সংখ্যাটা দশকের ঘরে, তাহলে এটার প্লেস ভ্যালু হবে আপনার 30। 4 কোথায় রয়েছে এককের ঘরে, তাহলে 4 হবে শুধু আমার প্লেস ভ্যালু। তাহলে এখান থেকে এটা আমরা বুঝতে পারলাম যে যদি কোনো ডিজিটের প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু সেম হয়, তাহলে আমরা দুটো জিনিস আমাদের কাছে আসতে পারে, সেটা হচ্ছে আইদার ডিজিটটা এককের ঘরে আছে, একক ঘরে যখনই থাকবে তাদের প্লেস ভ্যালু ফেস ভ্যালু সেম হবে, অথবা ডিজিটটা নিজে 0 হবে।
ঠিক আছে? কারণ কি, ধরুন একটা সংখ্যা আমি লিখলাম 1304, এই সংখ্যাটা আমি লিখেছি। এই সংখ্যাটার মধ্যে এই যে জিরো, এর প্লেস ভ্যালু কি? আপনি বলবেন জিরো। এর ফেস ভ্যালু কি? সেটাও জিরো। তাহলে কখন কোনো ডিজিটের প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু সেম হয়? যখন সেই ডিজিটটা এককের ঘরে থাকবে। এই যে এককের ঘরে যেমন 4 আছে, সেক্ষেত্রে 4-এর ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু দুটোই একই, অথবা ডিজিটটা যদি নিজে শূন্য হয়। এই গেল আমার ব্যাকগ্রাউন্ডের ব্যাপার স্যাপার। আমাকে কোশ্চেন কি করেছে? আমাকে বলেছে 4782, এই যে সংখ্যাটা, এই সংখ্যার 7-এর স্থানীয় মান কত? না, এখানে 7 কোথায় আছে? শতকের ঘরে আছে। তাহলে 7-এর স্থানীয় মান এখানে আমার 700। ঠিক। আর একটা সংখ্যা আমাকে দিয়েছে 32170, এই সংখ্যাটার মধ্যে 7 কোথায় আছে? দশকের ঘরে। তাহলে এই 7-এর প্লেস ভ্যালু কি হবে বা স্থানীয় মান কি হবে? আপনি বলবেন 70। আমাকে বলেছে এই দুটো ভ্যালুর মধ্যে পার্থক্য কত, মানে বিয়োগ ফলটা কত আমাকে জিজ্ঞেস করেছে। আমি এদেরকে বিয়োগ করব, আমি পাবো হচ্ছে 630। ঠিক আছে, অপশন এ হবে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বিষয়টাকে পুরো ক্লিয়ার করতে পেরেছি এবং এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটা আপনাদের বোঝাতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মধ্যে বলবেন। ঠিক আছে, যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 4-এ। এখানে আমাকে অ্যাকচুয়ালি কোর ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলো আমাদের টেট পরীক্ষাতে আসে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এখানে বলছে যে নিচে কোন অপশনটা, কোন বক্তব্যটা অ্যাকচুয়ালি ঠিক নয়। এই যে আমরা না যখনই পরীক্ষা দিই, এগুলো আমাদের স্টুডেন্টরা ভালো বুঝতে পারবে, সেখানে না এই নয় কথাটা আমরা বারবার ভুল পড়ি বা ওটাকে স্কিপ করে চলে যাই। কাজে এই জিনিসগুলোকে না একদম ভালোভাবে লক্ষ্য করবেন। ঠিক আছে, যে এর নিচে কোন বক্তব্যটি পূর্ণ সংখ্যার জন্য সঠিক নয়, ঠিক নয়, অর্থাৎ ভুল লেখা আছে সেটা বের করতে হবে। এবার আমি আপনাকে দুটো প্রপার্টি নিয়ে বলবো, একটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, একটা কমিউটেটিভ প্রপার্টি। ঠিক আছে, যেটাকে কমিউটেটিভ প্রপার্টি, যেটাকে বাংলায় আমরা বলছি বিনিময় নিয়ম। মানে কি, ধরুন ধরুন আপনি 2-এর সঙ্গে 3-কে যোগ করলেন, আপনি পেলেন 5। আবার 3-এর সঙ্গে 2-কে যোগ করলেন, সেক্ষেত্রেও আপনি 5 পাবেন। তাহলে আপনি বলতে পারেন যে 2-এর সঙ্গে 3 যা হবে, 3-এর সঙ্গে 2 এটা যোগ করলেও আমার তাই হবে। এই যে প্রপার্টি, এই যে নিয়ম, একে আমরা বলি কমিউটেটিভ প্রপার্টি। পূর্ণ সংখ্যার যোগ কমিউটেটিভ প্রপার্টি মেনে চলে। ঠিক আছে, তাহলে এ আর বি যখন একটা পূর্ণ সংখ্যা, এ আর বি পূর্ণ সংখ্যা, তো তাদেরকে এর সঙ্গে বি কে যোগ করা এবং বি এর সঙ্গে এ কে যোগ করা দুটোই একই ব্যাপার, অর্থাৎ এটা ঠিক, কিন্তু উত্তরটা ঠিক নয়। স্টেটমেন্টটা ঠিক, আমাকে কোনটা সঠিক উত্তর হবে বলেছে, যেটা সঠিক স্টেটমেন্ট নয়। বারবার বলছে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবেন। নেক্সট, তাহলে আপনি বলবেন যে স্যার এখানে বিয়োগ আছে, বিয়োগটা আপনি বোঝান। আপনি যোগ বলেছি, এবার গুণ বলি, গুণ কিন্তু সেম। যদি আপনি 2-এর সঙ্গে 3-কে গুণ করেন আপনি পাবেন 6, আপনি 3-এর সঙ্গে 2-কে গুণ করেন সেক্ষেত্রেও আপনি পাবেন 6। তাহলে 2 গুণ 3 এবং 3 গুণ 2 এই দুটো ব্যাপারই সেম। তাহলে পূর্ণ সংখ্যার গুণফল এটাও কমিউটেটিভ প্রপার্টি বা বিনিময় নিয়মটা মেনে চলে। তার মানে এটাও আমার সঠিক স্টেটমেন্ট। ঠিক আছে, এবার আসবো আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হচ্ছে আমি এর সঙ্গে, ধরুন আমি একটা সংখ্যা নিচ্ছি, সংখ্যা নিয়ে উদাহরণ দিলে সবচেয়ে বেশি বুঝতে পারবেন। আমি 2-এর সঙ্গে 3, আমি এইভাবে একটা যোগ লিখলাম, 2 যোগ 3 যোগ 4। আমি কি করছি, এখানে এই দুটোকে প্রথমে যোগ করছি, তাহলে যোগ করলে কত হয়? 5। 5-এর সঙ্গে আমি 4-কে যোগ করছি, তাহলে পেলাম আমি 9। ঠিক আছে, এবার কি হচ্ছে যে এটাকে আমি আবার লিখলাম, কিন্তু এখানে কি করেছিলাম, এখানে 2-এর সঙ্গে 3-কে আগে যোগ করেছিলাম, এখানে 3-এর সঙ্গে 4-কে আমি আগে যোগ করছি। তাহলে কি হবে না, 2 প্লাস এটা হচ্ছে আমার 7 এবং 7-এর সঙ্গে 2 যোগ করলে আমার হচ্ছে 9। দুটো ক্ষেত্রে দেখুন সেম অ্যান্সার আসছে। তাহলে আমি এটা বলতে পারি যে পূর্ণ সংখ্যার যোগ আমাদের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মেনে চলে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এর সঙ্গে বি যোগ করে তার সঙ্গে সি যোগ করলে যা হবে, বি এর সঙ্গে সি যোগ করে তার সঙ্গে এ যোগ করলেও আমার তাই হবে। তার মানে এটাও আমার ঠিক স্টেটমেন্ট, কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে কোন স্টেটমেন্টটা ভুল। তাহলে অবশ্যই এই অপশনটা বাকি রয়েছে, এটা ভুল। এটা আমি আপনাদের ক্লিয়ার করে দিই।
অ্যাকচুয়ালি এটাই ভুল। কেন ভুল সেটা একটু বুঝে নিন, ঠিক আছে? দেখবেন এটা আমাদের সবথেকে বড় প্রবলেম হয় বাচ্চাদেরকে বোঝাতে গিয়ে, ঠিক আছে? তারা 3 - 2 তারা এক বোঝে খুব সহজে তারা বুঝতে পারে, কিন্তু তারা ভুল করে 2 - 3 এটা লিখতে গেলে সেখানেও তারা এক বসায়, অর্থাৎ 3 থেকে 2 গেলে এক থাকে একদম সঠিকভাবে, কিন্তু 2 থেকে 3 গেলেও যে এক থাকে সেটা কিন্তু তারা ভুল করে, তারা সেখানে এক লিখে আসে। কারণ কি, তাদের নেগেটিভ নাম্বারের কনসেপ্টটা কিন্তু তখনও ক্লাস 5 পর্যন্ত আসে না, এই কারণে এই ভুলটা তারা বারবার করে। কিন্তু আমরা তাদের শিক্ষক, আমরা ভুল করবো না। আমরা জানি যে 2 থেকে 3 যদি বিয়োগ দিই সেক্ষেত্রে আমরা -1 পাই। কেন -1 পাই? কারণ কি এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, বড়টার আগে যে চিহ্নটা থাকে সেটাই আমরা বসাবো, এটাই তো। তাহলে এই আর কিছু নেই, মানে প্লাস ছিল, এটা বড়, তার আগে মাইনাস আছে, তাই -1 হয়েছে। তাহলে একটা জিনিস বুঝতে পারলেন যে 3 - 2 এটা ক্ষেত্রে আমার 1 হচ্ছে, কিন্তু 2 - 3 এটা ক্ষেত্রে -1 হচ্ছে, মানে দুটো সমান হচ্ছে না। তাহলে আমরা 3 থেকে 2 বিয়োগ করা এবং 2 থেকে 3 বিয়োগ করা এটাকে আমরা সমান সমান বলতে পারি না, কিন্তু এখানে বলা আছে সমান, তার মানে এটা ভুল আছে। এই কারণে অপশন বি হবে এখানে রাইট অ্যান্সার। মাঝে মাঝে স্যার এমনও জিনিস আসে যেটা ভুল স্টেটমেন্ট হয়েও প্রশ্নের জন্য কিন্তু সঠিক হয়, ঠিক আছে? নেক্সট প্রশ্ন নম্বর 5 কি বলছে? একটি সংখ্যাকে 6 দিয়ে ভাগ করতে বলা হয়েছে, ঠিক আছে? কি বলা হয়েছে? একটা সংখ্যাকে 6 দিয়ে ভাগ করো। ধরো এন একটা সংখ্যা, তাকে আমাকে ভাগ করতে বলেছে 6 দিয়ে, আমাকে বলেনি, কাকে বলেছে? রানীকে বলা হয়েছে। রানীকে বলা হয়েছে যে তুমি একটা সংখ্যা নাও, সেই সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করো, ঠিক আছে? সেটা সংখ্যা নিয়েছে, তাকে 6 দিয়ে ভাগ করেছে, কিন্তু সে কি করেছে? 6টাকে না 9 লিখে ফেলেছে। করে না, আমাদের ক্লাসে বাচ্চারা করে তো। 6টাকে সে কি করেছে? 9 লিখে ফেলেছে। তাহলে 6টাকে 9 লিখে ফেলে সে সেই সংখ্যাটাকে না ভাগ করে ফেলেছে। যখনই ভাগ করেছে সে তাহলে ভুল করেছে, এবং সে দেখছে যে ভাগফল পেয়েছে 21, মানে ভাগফল তো আমরা এখানে লিখি, ভাগফল পেয়েছে 21 এবং ভাগশেষ সে পেয়েছে 3, মানে ভাগশেষ মানে আমরা নিচে লিখি সেটাকে পেয়েছে তারা 3, সে পেয়েছে 3। তাহলে সে যদি ঠিক করে করতো অঙ্কটাকে, তাহলে সে ভাগফল এবং ভাগশেষ কত পেত? এই হচ্ছে আমার কোশ্চেন, ঠিক আছে? আবার বলি, একটা সংখ্যাকে 6 দিয়ে ভাগ করার কথা আপনি রানীকে বলেছেন, কিন্তু রানী কি করেছে? 6কে উল্টে লিখে 9 করে দিয়েছে, 9 6 করেছে, সবকিছু করেছে 9 দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ করেছে। করার পরে সে 21 পেয়েছে ভাগফল এবং 3 পেয়েছে ভাগশেষ। এই অঙ্কটা সে ভুল করেছে আপনার প্রশ্ন অনুযায়ী, তাই তো? তাহলে সে যদি ঠিক করতো তাহলে ভাগফল এবং ভাগশেষ সে কত পেত? এই হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা এখানে জানি যে এই যে ভাগ অঙ্কের, ঠিক আছে, এই জিনিসটাকে কি বলা হয়? ভাজ্য। এই জিনিসটাকে বলা হয় কি? ভাজ্য। একে বলে ভাজক, একে বলে ভাগফল, আর একে বলে আমার ভাগশেষ, ঠিক আছে? তো এখানে নিয়ম আছে, এই এন সমান সমান বের করার একটা নিয়ম আছে। কি নিয়ম আছে না, এটার সঙ্গে অর্থাৎ ভাজকের সঙ্গে আমি ভাগফলকে গুণ করব, গুণফলের সঙ্গে ভাগশেষটাকে আমি যোগ করে দেবো, ব্যাস, ঠিক আছে? তাহলে আমার ভাজ্যটা বেরিয়ে যাবে। তাহলে এন সমান সমান 9 গুণ 21 যোগ আমার হচ্ছে 3। তাহলে আমার কত হচ্ছে? 9 কে 9, 9 দুগুণে 18 প্লাস আমার 3, তাহলে আমি পাচ্ছি 192, 192। তাহলে অ্যাকচুয়ালি যে সংখ্যাটা আমি রানীকে দিয়েছিলাম সেটা কত ছিল না? 192 ছিল, ঠিক আছে? এই 192কে এবার সে ঠিক করে ভাগ করবে। আমি তো অঙ্কটা তাকে কেটে দিয়েছি, এই অঙ্কটা যখন করে নিয়ে এসছে আমি তাই কেটে দিয়েছি, বলছে আবার করে নিয়ে। এটা ভুল করেছিস, এটা 6 নয়, এটা 9, এটা 9 নয়, এটা 6 দিয়েছিলাম। সে আবার গেছে, তাহলে সে কি করবে? 192কে সে এবার 6 দিয়ে ভাগ করবে, 6 দিয়ে ভাগ করবে। এইবার এটা খুবই সহজ জিনিস, 6 দিয়ে যখন ভাগ করবে তখন 3 6 এসে 18 লিখবে, এখানে থাকবে 12, 6 দুগুণে লিখবে সে 12। তার মানে এই যে ভাগফলটা সে পেল 32 এবং ভাগশেষ সে পাবে 0, এই তো, তাই না? তাহলে ভাগফল সে পাবে 32, ভাগশেষ পাবে 0,
অপশন ডি হবে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক স্যার, বোঝা গেছে? ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার আমার হচ্ছে 6। এখানে জিজ্ঞেস করেছে যে নিচের কোনটি সমজাতীয় ভগ্নাংশের জোড়া বা পেয়ার। ঠিক আছে, এখানে অনেকগুলো ভগ্নাংশ দিয়েছে, দুটো দুটো ভগ্নাংশ দিয়েছে, কোন ভগ্নাংশটা সমজাতীয় বা লাইক ফ্র্যাকশন। অ্যাকচুয়ালি লাইক ফ্র্যাকশন কাকে বলে? আমরা এখানে গুলাই ইকুয়াল ফ্র্যাকশন এবং লাইক ফ্র্যাকশন বা ইকুয়াল বা ইকুইভ্যালেন্স ফ্র্যাকশন, এই দুটোর মধ্যে না আমাদের সমস্যা হয়। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। 1/2, 2/4, এই যে দুটো ফ্র্যাকশন আমি লিখেছি না, এই দুটো ফ্র্যাকশন হচ্ছে ইকুয়াল ফ্র্যাকশন, ইকুয়াল ভ্যালু। কেন কি, আপনি যদি 2 দিয়ে কাটেন এটা 2 থাকবে, আমার পড়ে থাকবে 1/2। তাহলে দুটোর ভ্যালু অ্যাকচুয়ালি 1/2, 1/2 এর ভ্যালু তো 1/2, 2/4 এর ভ্যালু 1/2, শুধু তাই নয় 4/8 এই ফ্র্যাকশনের ভ্যালুও 1/2। তাহলে এইগুলো হচ্ছে ইকুয়াল ফ্র্যাকশন বা ইকুইভ্যালেন্স ফ্র্যাকশন। কিন্তু লাইক ফ্র্যাকশন কাকে বলে? অ্যাকচুয়ালি আমাদের ভগ্নাংশ না 3 প্রকারের হয়। কি কি? প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন অ্যান্ড মিক্স ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন মিন্স আপনার প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লবটা ছোট হর বড়, তাকে বলে প্রকৃত ভগ্নাংশ। এখানে প্রকৃত ভগ্নাংশ আমরা তিনটে সব যা ভগ্নাংশ লিখেছি সব প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ যার লব লব এবং হর, এই তো দুটো জিনিস। ঠিক আছে, যে ভগ্নাংশের লব ছোট হর বড়, যেমন 3/7, এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এবারে যে ভগ্নাংশের লব বড় হর ছোট, তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ বা 7/3। উল্টা দিন আপনি অপ্রকৃত ভগ্নাংশ পেয়ে যাবেন। মিক্স ভগ্নাংশ মানে কি, যে ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যা থাকে তারপর একটা প্রকৃত ভগ্নাংশ থাকে, যেমন 1/2/7, এটা একটা মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, তো লাইক ফ্র্যাকশন কাকে বলে? লাইক ফ্র্যাকশন হতে গেলে ভগ্নাংশগুলোকে একই টাইপের হতে হবে। তার মানে প্রকৃত ভগ্নাংশ হলে প্রকৃত ভগ্নাংশ লাইক ফ্র্যাকশন প্রকৃত ভগ্নাংশই হবে, অপ্রকৃত ভগ্নাংশের লাইক ফ্র্যাকশন বা সমজাতীয় ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশই হবে, মিশ্র ভগ্নাংশের লাইক ফ্র্যাকশন মিশ্র ভগ্নাংশই হবে। ঠিক আছে, এখানে দেখুন, এখানে 3/2 এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, যেটা লব বড় হর ছোট। এখানে 2/3 এটা প্রকৃত ভগ্নাংশ। তার মানে এটা তাহলে লাইক ফ্র্যাকশন বা আপনার সমজাতীয় ভগ্নাংশ নয়, এটা ভুল উত্তর। চলে আসুন এখানে 3/1, 8/3। ঠিক আছে, এখানে 3/1 এবং 8/3, এই 3/1 এটাকে ভগ্নাংশ যেমন বলা যায়, 3/1 এটা একটা ভগ্নাংশ, আবার একে 3 বা পূর্ণ সংখ্যাও বলা হয়। ঠিক আছে, এখানে 4/3, 7/3 এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে এই দুটো হচ্ছে আমার লাইক ফ্র্যাকশন বা আমার সমজাতীয় ভগ্নাংশ, কারণ কি দুটোই অপ্রকৃত ভগ্নাংশ। এটা পূর্ণ সংখ্যা, 3/1 একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ, তাই এরা সমজাতীয় ভগ্নাংশ নয়। ঠিক আছে, যদি এটাকে ভগ্নাংশ বলা যায়, 3/1 এটা ভগ্নাংশ বলা যায়, কিন্তু স্যার আমরা তর্ক করবো না। ঠিক আছে, এটা ভগ্নাংশ বলা যায়, কিন্তু এটাকে এই ভগ্নাংশকে আমি পূর্ণ সংখ্যা লিখতে পারি। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা ফ্র্যাকশন, ইম্প্রপার ফ্র্যাকশন, তাই এরা লাইক ফ্র্যাকশন নয়। এই একজন ইম্প্রপার একজন প্রপার, তার মানে এরাও লাইক ফ্র্যাকশন নয়। এখানে এটা হচ্ছে আমার ইম্প্রপার, এটাও ইম্প্রপার, তাহলে এটা অপশন সি হচ্ছে আমার লাইক ফ্র্যাকশন। সেম ভাবে অপশন ডি উত্তর হবে না, কারণ কি 4/1 কে আমরা লিখতে পারি 4, এই 4 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, তার সঙ্গে এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাও তো আপনার লাইক ফ্র্যাকশন হবে না। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি যে কখন লাইক ফ্র্যাকশন হবে আর কখন লাইক ফ্র্যাকশন হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 7। কি বলছে যে নিচের কোন সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা নয়? আমরা যেটা ভুল করবো পড়তে গিয়ে না, পূর্ণ ঘন এবং পূর্ণ বর্গ। অ্যাকচুয়ালি আমি এটা বলছি কারণ কি, যখন পরীক্ষায় বসবো তখন তো প্রচুর প্রেশার থাকে, প্রচুর চাপ থাকে, সেই চাপের মধ্যে দিয়ে আমরা ভুল করি। ভুল করার জায়গাগুলোকেই আমি বারবার আপনাদেরকে বলার চেষ্টা করছি, যে পূর্ণ ঘন সংখ্যা এটা আমরা কোনো সময় পূর্ণ বর্গ সংখ্যা যাতে না পড়ি। ঠিক আছে,
তো আমাকে বলেছে পারফেক্ট কিউব নয় কোনটা। এখন পূর্ণ ঘনসংখ্যা কাকে বলে না, যে সংখ্যাটা তিনটে একই সংখ্যার গুণফল, ঠিক আছে। যেমন এ কিউব, এটা একটা হচ্ছে কিউব নাম্বার বা পারফেক্ট কিউব নাম্বার বা পূর্ণ ঘন সংখ্যা। কারণ কি, এখানে এটাকে পাওয়ার জন্য আমাকে একই তিনটে সংখ্যাকে গুণ করতে হয়েছে। এ গুণ এ তিনটাকে একসঙ্গে গুণ করে আমি পেয়েছি এ কিউব, ঠিক আছে। তো সেম ভাবে এই যে সংখ্যাটা, এটা আমরা পেয়েছি 9 গুণ 9 গুণ 9 করে, অর্থাৎ এটা হচ্ছে আমার 9 এর কিউব। তার মানে এটা হচ্ছে আমার পারফেক্ট কিউব। আমাকে কি জিজ্ঞেস করেছে? 9। কোনটা পারফেক্ট কিউব হবে না, ঠিক আছে। এটা পেয়েছি আমরা 10 গুণ 10 গুণ 10 করে, তার মানে এটা হচ্ছে আমার 10-এর কিউব। তাহলে এটাও আমার পারফেক্ট কিউব নাম্বার, এটাও, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের 6 6 গুণ 6 গুণ 6, অর্থাৎ 6 কিউব। এটাও আমার পারফেক্ট কিউব। তাহলে পারফেক্ট কিউব 9 কোনটা? অপশন সি পড়ে রয়েছে, এটাই পারফেক্ট কিউব নয়। কোশ্চেন নাম্বার 8 কি বলছে? বলছে শিখা ইট কিনতে একটি ইট ভাটায় গেছে, গিয়েছে 1000টা ইটের দাম বলেছে 2500 টাকা। তাকে কি বলেছে যে তুমি ইট কিনতে এসছো, ঠিক আছে, তোমার 1000টা ইটের দাম 2500 টাকা। এখন তুমি বলো তোমার কাছে কত টাকা আছে। তো শিখা বলছে যে স্যার আমার কাছে 4000 টাকা রয়েছে। তাহলে শিখা কতগুলো ইট পাবে এটা আপনাকে বলতে হবে পরীক্ষা হলে বসে, ঠিক আছে। তো এখানে আপনাকে প্রথম যেটা বের করতে হবে যে 1000টা ইটের দাম কত? 2500 টাকা। তাহলে একটা ইটের দাম আগে বের করুন। 2500 টাকা দাম 1000টা ইটের, তাহলে আমি একে 1000 দিয়ে ভাগ করব। তাহলে আমি এই দুটো শূন্য কেটে দিলাম, 25কে 10 দিয়ে ভাগ করলে আমার হয় 2.5। তাহলে এক একটা ইটের দাম কত? 2 টাকা 50 পয়সা, ঠিক আছে। শিখার কাছে কত টাকা আছে? 4000 টাকা রয়েছে। সে 4000 টাকা দিয়ে সে কতগুলো ইট পাবে না, এক একটা ইটের দাম 2 টাকা 50 পয়সা। মোট তার কাছে 4000 টাকা রয়েছে, আমি একে ভাগ করব 2 টাকা 50 পয়সা দিয়ে। এই হচ্ছে আমার কাজ, ঠিক। এই পয়েন্টটা এখানে তুলে দিয়ে একটার পর পয়েন্ট ছিল, তাই আমি এখানে একটা শূন্য বসিয়ে দিলাম। 25 দিয়ে এটাকে কাটবো, এটা হবে আমরা 16। অ্যাকচুয়ালি 100কে 25 দিয়ে কাটলে 4 হয়, 400কে 25 দিয়ে কাটলে আমরা 4 4 16 হবে, ঠিক আছে। তারপর দুটো শূন্য। তাহলে শিখা অ্যাকচুয়ালি 1600 খানা ইট সে কিনতে পারবে। অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। আশা করি বিষয়টাকে বোঝা গেছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9 বলছে মিনি তার শিক্ষককে বলল আমি একটি আয়তক্ষেত্র তৈরি করেছি যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি করে। তাহলে তার বক্তব্যটা কি কি ঠিক ভুল নাকি? দেখুন, এই ধরনের কোশ্চেনই অ্যাকচুয়ালি টেট পরীক্ষায় আসে, যেখানে ওরা জানে আপনি আয়তক্ষেত্র জানেন, আপনি বর্গক্ষেত্র জানেন, এদের মধ্যে বেসিক কি ডিফারেন্স রয়েছে সেই জিনিসগুলো থেকেই কোশ্চেনগুলো আসে, যেটা কিন্তু সাধারণ পরীক্ষায় আসে না, ঠিক আছে। সাধারণ পরীক্ষায় আসলে ওখানে জিজ্ঞেস করতো যে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি 4 সেমি বলে দিলাম, তার পরিসীমা কত, তার ক্ষেত্রফল কত, এইসব জিজ্ঞেস করতো। এগুলো সাধারণ স্টুডেন্টরা উত্তর করে এবং তারা রেলের পরীক্ষায় চাকরি পায় বা অন্য কোনো জায়গায় চাকরি পায়। কিন্তু মাস্টার হতে গেলে আমাকে এই টাইপের প্রশ্নগুলো উত্তর করতে হয়, ঠিক আছে। তো আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের মধ্যে অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি, এই দুজনের ডেফিনেশনটা কি। আয়তক্ষেত্র মিনিমাম ডেফিনেশন কি, মিনিমাম কি কি প্রপার্টি থাকলে একটা চতুর্ভুজকে আমরা আয়তক্ষেত্র বলতে পারি, ঠিক আছে। মিনিমাম প্রপার্টি, মিনিমাম প্রপার্টি কি? আমি ধরুন নাম দিচ্ছি, এটা নাম দিচ্ছি এ, এটা নাম দিচ্ছি বি, এটা সি এবং এটা ডি, ঠিক আছে। এটা আয়তক্ষেত্র এবং আমি এখানে লিখে নিচ্ছি আরেকটা হচ্ছে বর্গক্ষেত্র, এঁকে নিচ্ছে, এটা হচ্ছে বর্গক্ষেত্র। এখানে এর নাম দিচ্ছি এ, এর নাম দিচ্ছি বি, এর নাম দিচ্ছি সি, এর নাম দিচ্ছি ডি। এখন আয়তক্ষেত্র কাকে বলে স্যার, এটা আপনারা সবাই জানেন। তো সেটাকে আমি একবার রিপিট করছি যে আয়তক্ষেত্র কাকে বলে না, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কোণগুলো 90 ডিগ্রি, এই তো। তাহলে বিপরীত বাহুগুলো সমান, নাম্বার 1 এ বি সমান সিডি,
নম্বর কি, মানে বাহু হিসাবে লিখলে এবি সমান সিডি, আর হচ্ছে আপনার এডি সঙ্গে বিসি সমান। ঠিক আছে, তো দুটো বাহুর দৈর্ঘ্য সমান। নাম্বার 2 প্রপার্টি কি না, এরা সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে এ বির সঙ্গে সমান্তরাল আপনার ডিসি, আর এডির সঙ্গে সমান্তরাল আপনার হচ্ছে বিসি। তাহলে বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। আর 3 নম্বর প্রপার্টি কি, 3 নম্বর প্রপার্টি হচ্ছে প্রত্যেকটা কোণ এ সমান কোণ বি সমান কোণ সি সমান কোণ ডি, প্রতিটা কোণই হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলেই সেই চতুর্ভুজটাকে আমরা বলতে পারি আয়তক্ষেত্র। এই তিনটা হচ্ছে বেসিক। ঠিক আছে, এবার আসছি আমরা বর্গক্ষেত্র কাকে বলে। বর্গক্ষেত্রের বেসিক ডেফিনেশনের মধ্যে আমি আসছি, বেসিক ডেফিনেশন একদম বেসিক। নাম্বার 1, চারটে বাহু সমান। তাহলে এ বি সঙ্গে আপনার সিডি সমান। শুধু তাই নয়, এর সঙ্গে আবার এ বি সিবি, তার সঙ্গে এডি সমান। ঠিক আছে, তার মানে কি হলো, এই পেয়ারটা মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা ইকুয়াল, আবার এর সঙ্গে এ সমান, তার সঙ্গে আবার এ সমান। ঠিক আছে, মানে চারটে বাহু সমান। ঠিক আছে, আমি চারটে বাহু সমান, চারটেই সেম দাগ দিচ্ছি। ঠিক আছে, চারটে বাহু ইকুয়াল। তাহলে এটা হচ্ছে প্রথম সত্য। দ্বিতীয় সত্য কি হতে হবে, 2 নম্বর প্রপার্টি আমি এখানে লিখে দিচ্ছি, যে বিপরীত বাহুগুলো সমান্তরাল, অর্থাৎ এডি সমান্তরাল আপনার হচ্ছে বিসি, আর একটা হচ্ছে এ বি এর সঙ্গে সমান্তরাল হচ্ছে আমরা সিডি বা ডিসি হলো। আর আপনার লাস্ট যে প্রপার্টি, 3 নম্বর প্রপার্টি, সেটা হচ্ছে কোণ এ সমান কোণ বি সমান কোণ সি সমান কোণ ডি, এই সবগুলো কত না 90 ডিগ্রি। ঠিক আছে, সবগুলো 90 ডিগ্রি। আশা করি সবটা দেখতে পাচ্ছেন, সবটা লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখুন, দুটো জিনিসই পুরো সেম, তো ডিফারেন্স কি আছে, ডিফারেন্স হচ্ছে এদের বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, এর সঙ্গে এই বাহুটা সমান, কিন্তু এর সঙ্গে এটা সমান নয়। ঠিক আছে, আর এখানে চারটে বাহুই সমান, তার মানে এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান। ঠিক আছে, তাহলে একবার ভালো করে ভাবুন, এই জিনিসটাকে কি আমি আয়তক্ষেত্র বলতে পারি? আয়তক্ষেত্রের প্রপার্টি গুলো এখানে কি ফিট হচ্ছে? দেখবেন অবশ্যই ফিট হচ্ছে। এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হচ্ছে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হচ্ছে, কেন চারজনই তো সমান, তাহলে আমি বিপরীত বাহুগুলো সমান বলতেই পারি। বাকি যে প্রপার্টি গুলো রয়েছে, কোণগুলো 90 ডিগ্রি, সেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রেও যা, বর্গক্ষেত্রের ক্ষেত্রেও তাই। বিপরীত বাহুগুলো সমান্তরাল, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রেও যা, আয়তক্ষেত্রের ক্ষেত্রেও তাই। শুধু পার্থক্যটা কোনটা, এই চারটে বাহু সমান, এর বিপরীত বাহুগুলো সমান, তাই তো? তাহলে আমরা এক্ষেত্রেও বলতে পারি যে বিপরীত বাহুগুলো সমান। তাহলে আমরা এই কনক্লুশন আনতে পারি যে সমস্ত বর্গক্ষেত্রই আয়তক্ষেত্র, সমস্ত বর্গক্ষেত্রকেই আমরা আয়তক্ষেত্র বলতে পারি, কারণ কি আয়তক্ষেত্রের সমস্ত প্রপার্টি বর্গক্ষেত্রের মধ্যে ফিট হয়। ঠিক আছে, তাহলে সব বর্গক্ষেত্রই আয়তক্ষেত্র, অপশন বি হবে আমার এখানে একদম রাইট অ্যান্সার। ঠিক আছে, আয়তক্ষেত্রের সব বাহু সমান হতে পারে না। ঠিক আছে, আয়তক্ষেত্রের সব বাহু সমান হতে পারে না, এটা আমরা উত্তর দিতে পারি না। সব আয়তক্ষেত্রই বর্গক্ষেত্র এটা বলা যায় না, কারণ যে আয়তক্ষেত্রটা লম্বা সেটাকে বর্গক্ষেত্র কোনো সময় বলতে পারবো না, কিন্তু বর্গক্ষেত্রকে আমরা আয়তক্ষেত্র বলতেই পারি। ঠিক আছে, বর্গ এবং আয়তক্ষেত্রের মধ্যে কোনো সম্পর্ক নেই, এটা অ্যাকচুয়ালি নয়, দুটো সম্পর্ক আমরা পেয়েছি না, দুটো সম্পর্ক পেয়েছি না, ইকুয়াল। ঠিক আছে, তাহলে আমরা একদম সঠিক উত্তর কোনটাকে করব, আমরা অপশন বি কে ঠিক করব, যে সব বর্গক্ষেত্রই কিন্তু আয়তক্ষেত্র। ঠিক আছে, এখানে অনেকে এ আর বি এর মধ্যে কনফিউশন থাকবে, কিন্তু বি হবে অ্যাকচুয়াল পারফেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমাদের টেট পরীক্ষায় এমন কোশ্চেন থাকবে যেখানে একটা প্রশ্নের উত্তর 30% অপশন সঠিক হওয়ার সম্ভাবনা 30%, অন্য অপশনটা পাবে 70%। তাহলে আপনাকে 70%-এ দাঁড়িয়ে আসতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার হচ্ছে 10। আমাকে বলছে একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত আমাকে দিয়েছে 4:5:6। আমাকে বের করতে বলেছে কোণগুলির পরিমাপ কত। আমরা অ্যাকচুয়ালি
একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমাকে জানতে হবে, এটাকে ত্রিভুজ বলা হয়। এবং যেমনই ত্রিভুজ হোক না কেন, তার তিনটে কোণের যোগফল হচ্ছে 180°। ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে আমার 4, একটা 5, একটা 6। ঠিক আছে, তিনটাকে যোগ করলে আমি 180 পাবো, কিন্তু অনুপাতে আমাকে দিয়েছে 4:5:6। ঠিক আছে, তাহলে এদেরকে যোগ করলে আমি কত পাচ্ছি না, 4 + 5 + 6 মানে আপনার হচ্ছে 15। যোগ করলে 15 পাচ্ছি, আর আমরা জানি 15টাই সমান সমান কত, 180° সঙ্গে সমান। তাহলে 1 ইউনিট মানে কত, এটা তো 15 ইউনিট। ঠিক আছে, 15 ইউনিট মানে 180°। 1 ইউনিট মানে হচ্ছে আপনার 12°। ঠিক আছে, এবার কি কি কোণ বলেছে না, 4, 5 এবং আপনার 6। তাহলে 4 ইউনিট মানে কত হবে না, 1 ইউনিট মানে 12°, তাহলে 4 ইউনিট মানে 4 এবং 48°। ঠিক আছে, 5 ইউনিট মানে 5 এবং 60°, এবং 6 মানে হচ্ছে আপনার 72। তাহলে কোণগুলো কত করে হবে, 48, 60 এবং 72। অপশন সি হবে একদম রাইট অ্যান্সার। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট কোশ্চেন নাম্বার 11 কি বলছে, যে রাগিনী দুপুর 2টোর সময় স্টেশনে পৌঁছেছে। ঠিক আছে, রাগিনী দুপুর 2টোর সময় স্টেশনে গেছে, তাকে আলিগড় যাওয়ার ট্রেন ধরতে হবে। ট্রেনটি 4টে ট্রেন রয়েছে, একটা রয়েছে 17টা 5-এ, একটা 4টে 32, একটা 18টা 30, একটা 19টা 15-তে ট্রেনগুলো ছাড়বে। তাহলে কোন ট্রেনটা ধরলে সব থেকে তাকে কম সময় স্টেশনে ওয়েট করতে হবে বা অপেক্ষা করতে হবে। একটা কথা জানেন আপনারা সবাই, যে স্টেশন মানে হচ্ছে সেখানকার ঘড়িগুলো সব 24 ঘন্টার ঘড়ি, 12 ঘন্টার ঘড়ি কিন্তু হয় না। এই যে রাগিনী যখন স্টেশনে পৌঁছেছে, সে দেখছে যে 2টো বাজে, সেটা তার নিজের ঘড়িতে দেখেছে। কেন, স্টেশনের ঘড়িতে 2টো কথাটা লেখা থাকবে না, দুপুর 2টো লেখা থাকে না, সেখানে কি লেখা থাকে, 24 ঘন্টার ঘড়ি হয়। অর্থাৎ দুপুর 2টোকে ওখানে লেখা থাকবে হচ্ছে 14টা। আমি 12 যোগ করলে, হাত ঘড়ির সঙ্গে 12 ঘন্টা যোগ করলেই আমরা কোথায় পৌঁছে যাই, রেলের ঘড়িতে পৌঁছে যাই। কিন্তু তার কন্ডিশন হচ্ছে একটাই, সেটা দুপুর 12টার পরে হতে হবে। ঠিক আছে, কেন, রাত্রির 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমার ঘড়িতে এবং রেলের ঘড়িতে একই বাজে। যখনই দুপুর 12টা পার হয়ে যায়, আমার ঘড়িতে 1টা বাজে, রেলের ঘড়িতে 1 + 12 মানে 13টা বাজবে। ঠিক আছে, তাহলে এখানে আমার ঘড়িতে, রাগিনীর ঘড়িতে যখন 2টো বাজবে, তখন রেলের ঘড়িতে বাজবে 14টা। ঠিক আছে, তাহলে 14টার সময় সে কি হয়েছে, স্টেশনে পৌঁছেছে। ট্রেন কখন কখন রয়েছে, ট্রেন রয়েছে 17টা। 17টা মানে বলতে চাইছে বিকেল 5টা। ঠিক আছে, ঠিক, সরি। আর একটা আপনার রয়েছে 4:32। এই 4:32 মানে কি বলুন তো, এটা ভোর 4:32, ট্রেনের ঘড়ি তো ভোর 4:32। ঠিক আছে, এরপর রয়েছে আমার 18টা 30, এবং আরেকটা রয়েছে 19টা 15। তাহলে এখন আপনি বলুন, দুপুর 2টোর সময় আপনি এসছেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 12 বিয়োগ করে নিন এখান থেকে। ঠিক আছে, এটা দুপুর 2টো। ঠিক আছে, দুপুর 2টো PM। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 2টো বিয়োগ করলে আপনার 5টা, 5টা 5 PM। এটা হচ্ছে 4:32 AM। ঠিক আছে, এটা 6 বিয়োগ করলে, 12 বিয়োগ করলে আপনার 6, 6টা 30 PM। এখানে 12 বিয়োগ করলে 7টা 15 PM হলো। তাহলে দুপুর 2টোর সময় এসে আপনি 5টা, 6টা না 7টা, কোনটা আপনার কাছাকাছি, অবশ্যই এটা, তাই না, এটা আপনার কাছাকাছি। এটা যদি কাছাকাছি হয়, তাহলে 17টা 5 মানে 17টা 5 মানে হচ্ছে আমরা প্রথমটা, মানে অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। এটা এ ট্রেন, এটা বি ট্রেন, এটা সি ট্রেন, এটা ডি ট্রেন, এইভাবেই দেওয়া হয়েছে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট কোশ্চেন নাম্বার 12। রীতা তার এলাকায় একজন ওয়ার্ড সদস্য, মানে ইনি মেম্বার। ঠিক আছে, তিনি 11 ফুট গুণ 16 ফুট আকারের একটি কমিউনিটি রুম তৈরি করতে চান। একটা রুম তৈরি করছে, যে রুমটার আকার কেমনি হবে না, 11 ফুট চওড়া, 16 ফুট লম্বা। তার কাছে টাইলসের বিকল্প রয়েছে 4টে। একটা 1.5 × 1.5, একটা 2 × 2, একটা 2.5 × 2.5, একটা 3 ফুট × 3 ফুট।
ঠিক আছে, 4 ধরনের টাইলস তার রয়েছে। এই একটা টাইলস রয়েছে, এটা হচ্ছে 1.5 গুণ 1.5, ঠিক আছে। আর একটা টাইলস রয়েছে যেটা হচ্ছে 2 ফুট বাই 2 ফুট, মানে 2 গুণ 2। আর একটা টাইলস রয়েছে, একটা হচ্ছে আপনার 2.5 গুণ 2.5। আর একটা রয়েছে আপনার 3 গুণ 3, মানে 3 ফুট ইন্টু 3 ফুট। ওনার বক্তব্য হচ্ছে যে কোন ধরনের টাইলস ব্যবহার করলে কোনো টাইলসকেই ভাঙতে হবে না, ঠিক আছে, একদম সবগুলো ঠিকঠাক ভাবে বসে যাবে। এখন সেই টাইলসটা কোনটা সেটা আমাকে বের করতে হবে। এখন আপনি বলুন যে এই যে আমার টোটাল জায়গা কত, 11 গুণ 16 ফুট, এটা হচ্ছে আমার টোটাল জায়গা। এই জায়গাটাকে যে ভাগ করতে পারবে, ঠিক আছে, সেই ধরনের টাইলস নিলেই সেটা ফিটফাট বসবে। যদি এমন একটা টাইলসকে আমি নিলাম বা এমন একটা সংখ্যাকে আমি নিলাম যেটা একে ভাগ করবে না, ভাগশেষ থাকবে, তাহলে সেই টাইলসটাকে আমাকে ভাঙতে হবে, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে 1.5 ফুট ইন্টু 1.5 ফুটটাকে নিই, 1.5 ইন্টু 1.5, ভালো করে বুঝবেন জিনিসটা খুবই ট্রিকি, খুবই সুন্দর। 1.5, ঠিক আছে। বুঝতেই পারছেন 5 দিয়ে কিন্তু ওপরটাকে কাটা যাবে না, ঠিক আছে, কারণ 15 কাটবে 5 দিয়ে, 5 দিয়ে ওপরটা কাটা যাবে না, 3 দিয়ে কাটবে 15, ওপরটা 3 দিয়ে কাটবে না, তার মানে এই ধরনের টাইলসকে আমি নিতে পারবো না। ক্লিয়ার করতে পারছি? চলে আসুন তার পরেরটা, এখানে চলে আসুন। 2.5 ইন্টু 2.5, এই 2.5 এর মধ্যে 5 আছে, সেই 5 কিন্তু ওপরটাকে কাটে না, তার মানে এটা দিয়েও আমি পুরো জায়গাটাকে ফিটফাট ভাবে বসাতে পারবো না। এই টাইলসটা নিলেও আমাকে ভেঙে ঠিক করতে হবে, এটাও হবে না। 3 এর ক্ষেত্রেও সেম, আমি যদি 3 ইন্টু 3 এই টাইলসটাকে নিই, এই 3ও কিন্তু এদের কাউকে কাটে না, তার মানে এটা হবে না। কিন্তু আমি যদি এই টাইলসটাকে নিই, এই টাইলসটাকে 2 ফুট ইন্টু 2 ফুট, মানে এটাকেও নিতে পারছি না, 2 গুণ 2, তাহলে একবার ভালো করে দেখুন, এই 2 দিয়ে এটা কাটবে 8 হবে, আবার এই 2 দিয়ে এটা কাটবে 4 হবে, তাহলে একমাত্র এই টাইলসটাকে আমি এখানে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে অপশন বি উত্তর হবে। এবার যদি কোশ্চেন করতো, এবার বলুন তো এই টাইলস কতগুলো লাগবে, স্যার কোনো ব্যাপার না, এটাকে গুণ করে দেবো, 44 খানা লাগবে, 4 11 44, তাই না। তাহলে এই টাইলস নিলে আমার 44 খানা টাইলস লাগতো, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। আশা করি জিনিসটাকে বোঝাতে পেরেছি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 13, কি বলছে, বলছে মিস রেনু তার ছাত্রছাত্রীদের 8 জনের 8জন করে দলে ভাগ করেছে, ঠিক আছে। মোট যা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে 8জন 8জন করে ভাগ করেছে, ঠিক আছে। তাদের ওজনকে নথিভুক্ত করছে, একটা খাতার মধ্যে লিখছে। তো 8 জনের একটা ছাত্রছাত্রীর গ্রুপ হচ্ছে এরকম একটা গ্রুপ, গ্রুপ এ। গ্রুপ এ যার এভারেজ ওয়েট হচ্ছে, গড় ওজন কত না 38.2 কেজি, এটা হচ্ছে এভারেজ ওয়েট, ঠিক আছে। কি বলেছে যে এই যে মিস রেনু ইনি কি করেছে, ভুল করেছে। কি ভুল করেছে না, ওজন লেখার সময় একজনের ওয়েট এসছে 25.9 কেজি, কিন্তু তিনি লিখেছেন 29.5 কেজি, ঠিক আছে। তাহলে 29.5 কেজি সে লিখে ফেলেছে, মানে বেশি লিখে ফেলেছে। অ্যাকচুয়ালি তার লেখার কথা ছিল কত, 25.9 কেজি। এটা তার লেখার কথা ছিল, কিন্তু সেটা ভুল করে লিখে ফেলেছে। এখন ভুল করেছে তো কি করতে হবে, ঠিক করতে হবে, সে ঠিকটাই আমাদের কাজ। আমরা কি করবো, এখান থেকে বিয়োগ করবো, বিয়োগ করে দেখবো সে কতটা বেশি লিখে ফেলেছিল, ঠিক আছে। এটা বিয়োগ করলে কত হবে, এটা হবে 6, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার 3, ঠিক আছে, তার 3.6 সে বেশি লিখে ফেলেছে, ঠিক আছে। মোট ওজনে 3 কেজি 600 গ্রাম সে বেশি লিখেছে। মোট কজন আছে, 8জন, একটা গ্রুপে 8জন আছে। তাহলে এভারেজে কতটা বেশি লিখেছে না 3.8, একে আমি 8 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 8 দিয়ে ভাগ করে 4 আসতে আপনার হয় 32, 0.4, 32 2 থাকে না, 32 4 থাকে মানে 5, তার মানে 0.45 এই এভারেজটা সে বেশি করে ফেলেছে। সে কত এভারেজ বলেছে, সে বলেছে 38.2, তাহলে আমাকে এই এভারেজটা কমিয়ে দিতে হবে। তাহলে 0.45 এটা আমি এখান থেকে কমিয়ে দেবো, ব্যাস কাজ শেষ। তাহলে এটা 5, এটা 7, ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার 7 3, তাহলে 37.75 হচ্ছে আমার অরিজিনাল সঠিক এভারেজ, ঠিক আছে। 37.75, অর্থাৎ অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। আশা করি জিনিসটাকে বোঝাতে পেরেছি, ঠিক আছে।
নেক্সট কোশ্চেন নাম্বার 14 বলছে একটা সিরিজ দিয়েছে, এই সিরিজের সঙ্গে কোনটা মিলবে। এই কোশ্চেনটার মধ্যে না স্যার কিছুই নেই, শুধুমাত্র আপনার চোখটা ঠিক আছে সেটাই পরীক্ষা করতে চেয়েছে। ঠিক আছে, এখানে 9 থেকে 1 বিয়োগ করেছে, তাকে 8 দিয়ে ভাগ করে আমার 1 পেয়েছে। তাহলে 9 পর দেখুন, 9 পর লিখেছে 98, তারপর লিখেছে 987, তারপর লিখেছে 9876, তার মানে পরেরটা কি হবে 98765 হবে, তাই কি না? 9 পর 8, তারপরে 8 পর 7, 7 পর আবার 6 হয়েছে, তাহলে 6 পর আবার 5 হবে। ঠিক, এখানে 1 বিয়োগ করেছে, 2 বিয়োগ করেছে, 3 বিয়োগ করেছে, 4 বিয়োগ করেছে, পরেরটা 5 বিয়োগ করবে, হলো। তারপরে এখানে ভাগ চিহ্ন, এখানে ভাগ চিহ্ন, এখানে ভাগ চিহ্ন, ভাগ চিহ্ন, মানে পরেরটা কি হবে ভাগ চিহ্ন হবে। এখানে 8 ভাগ, কেন 8 ভাগ, কেন 8 ভাগ, কেন 8 ভাগ, মানে পরেরটাও 8 ভাগ হবে। সমান সমান আছে সব জায়গাতে, সমান 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 সমান, ঠিক আছে। 1 1 2 1 2 3 1 2 3 4, তারপরটা কি হবে 1 2 3 4 and 5। এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। কেন বলি চোখ পরীক্ষা করতে দিয়েছে? দেখুন সবগুলো একই টাইপের উত্তর, আপনাকে ঠিকঠাক করে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, 98765, 98765, এখানে বিয়োগ 5 ভাগ 8, উত্তরে কি আছে 1 2 3 4 5, 1 2 3 4 5 6, এই 6 জন্য এই উত্তরটা হবে না। বোঝা গেছে? নেক্সট, এখানে আমার 5 বিয়োগ হয় কত, এখানে 4 বিয়োগ হয়েছে, এখানে 4 বিয়োগ হয়েছে, এই দুটো উত্তর হবে না। অপশন ডি সঠিক উত্তর, মিলিয়ে নেন, একদম এক্সাক্ট এটাই লেখা আছে। ঠিক আছে, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন নাম্বার 15 বলছে প্রিয়াংশুর কাছে 10 টাকা এবং 20 টাকার নোট আছে, সে 20 টাকার দুটো নোট এবং 10 টাকার একটা নোট নিয়ে 50 টাকা তৈরি করেছে। ঠিক আছে, একই পরিমাণ অর্থ তৈরি করতে দুই ধরনের নোট ব্যবহার করে আরো কতগুলি ভিন্ন সমন্বয় তৈরি করা সম্ভব, যেখানে নোটগুলির স্থান পরিবর্তনকে আলাদা সমন্বয় হিসাবে গণনা করতে হবে না। ঠিক আছে, তার মানে 20 টাকা 10 টাকা, 10 টাকা 20 টাকা, বিষয়টা একই, কমিউটেটিভ লটা এখানে হোল্ড করবে। ঠিক আছে, এখানে আমি নিচ্ছি 20 টাকা, এটা 20 টাকার বান্ডিল, এটা হচ্ছে আমার 10 টাকার বান্ডিল। ঠিক, এখন বলুন আমাকে তৈরি করতে হবে 50 টাকা, এই হচ্ছে আমার কাজ। নাম্বার 1 মেথড কি হতে পারে, আমি একটা 20 টাকা নিয়েছি, 10 টাকা 10 টাকা 10 টাকা, আমার 50 টাকা হয়ে গেছে। ঠিক, নাম্বার 2 কি হতে পারে, যে 20 টাকা 20 টাকা 20 টাকা আমি নিয়েছি, আর একটা 10 টাকা নিয়েছি, তাহলে আমার 50 টাকা হতে পারে। এই দুটো ছাড়া আর কিছু হবে কি, যেখানে বলেছে যে এইগুলোকে আগে পিছু করে কিন্তু তৈরি করতে বলেনি, মানে 20 10 10 10 নিয়েছি আমি, 10 10 10, তিনটে 10 আর একটা 20, মানে আমি বিষয়টা এটা বলতে চাইছি যে 10 10 10 20, এটাও 50 এটাও 50, তাই আমি একটাকে নেবো। ঠিক আছে, দুটোকে নেবো না, দুটো কনসিডার করবো না, এটাই বলেছে এখানে আলাদা সমন্বয়গুলোকে গণনা করতে হবে না। ঠিক আছে, তাহলে এটাকে বাদ দেবো। তাহলে এই দুটো টাইপই আমার কাছে রয়েছে, তার মধ্যে অলরেডি এখানে এখানে কি করেছে, যে এই প্রথমটা দুটো 20 টাকা একটা 10 টাকা নিয়ে নিয়েছে, দুটো 20 টাকা একটা 10 টাকা নিয়ে 50 টাকা, এটা অলরেডি নেওয়া হয়ে গেছে। আমাকে বলছে আরো কতগুলি নিতে পারবো, আরো কত নিতে পারবো, একটা নিতে পারবো, অপশন বি হবে রাইট অ্যান্সার। এই যে আমরা যেটা ভুল করব না, আমরা এখানে অঙ্কটা পড়ে নিলাম, পড়ে নিয়ে আমরা দেখবো 50 টাকা সাজাবো 20 10 10 10 করে। ঠিক আছে, আর একটা 20 20 10, এই দুটোই আমরা পারবো, দুটো পারবো বলে আমরা অপশন সি কে দাগিয়ে আসবো আর ভুল করে আসবো। এখানে ওই জন্যই বলেছে আরো কতগুলি, মানে একটা আমার কাছে রয়েছে, এটা ছাড়া আর কতগুলো রয়েছে যে আমরা 50 টাকা তৈরি করতে পারবো, তাহলে অপশন বি। আর একটা আমরা তৈরি করতে পারবো, একটা আমার কাছে রয়েছে, এটা রয়েছে, সরি এটা রয়েছে, আর এটা আমরা তৈরি করতে পারবো। মোট দুটো কম্বিনেশন, তার মধ্যে একটা বলে দিয়েছে আর একটা আমার উত্তরে হবে, অপশন বি রাইট অ্যান্সার। আশা করি স্যার প্রত্যেকটা জিনিস, স্যার বা ম্যাডাম যেই আছেন, আশা করি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেটা একদমই আমার অনিচ্ছাকৃত, এবং যদি কোনো জায়গায় কোনো কিছু খারাপ লাগে তাহলে অবশ্যই ছোট ভেবে ক্ষমা করে দেবেন। দেখা হবে নেক্সট ক্লাসে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মন দিয়ে পড়াশোনা করবেন। টাটা।